ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচি আজ বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে হবে গণজমায়েত। রাজনৈতিক মামলা প্রত্যাহারে জেলা থেকে সুপারিশ নিচ্ছে আইন মন্ত্রণালয়। এই সুযোগে ব্যক্তিগত মামলা প্রত্যাহারে সুপারিশের হিড়িক। নদী হ্রদে ফুল ভাসিয়ে পাহাড়িদের প্রধান ধর্মীয় উৎসব বৈশাখী শুরু। ৩ পার্বত্য জেলায় উৎসবের আমেজ, থাকছে ৩ দিনব্যাপী আয়োজন। আজকে আমাদের ফুল বিজুতে আসলে সকলের মঙ্গল কামনা করা হয়। পুরানো বছরে যত গ্লানি আছে সবকিছু যাতে মুছে যায়, আর নতুন বছরকে আমরা স্বাগত জানাই। পয়লা বৈশাখ ঘিরে ব্যস্ত পটুয়াখালীর বাউফলে ৫,০০০ মৃৎশিল্পী তৈরি করছেন মাটির খেলনা, থালা, বাটি, কলস সহ নানা পণ্য। গাজা ২৪ ঘন্টা ইসরায়েলি হামলায় আরো ২০ ফিলিস্তিনি নিহত। সৌদি আরব ও তুরস্কের নিন্দা, ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান। এবং লা লিগায় রাতে মাঠে নামছে বার্সেলোনা। ইপিএল এ ম্যানচেস্টার সিটি প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস, ব্রেন্টফোর্ডকে আতিথ্য দেবে আর্সেনাল। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। সকালে আপনাদের সাথে আছি জ্যোতি সরোয়ার। ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলি বাহিনীর নিষ্ঠুরতার প্রতিবাদে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্চ ফর গাজা কর্মসূচি। বিকেল ৩টায় রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েতে অংশ নেবেন সর্বস্তরের মানুষ। এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ধর্মীয় নেতা সহ সর্বস্তরের মানুষ। দুপুর ২টায় বাংলা মোটর, কাকরাইল মোড়, নীলক্ষেত সহ নগরীর ৫টি পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে মিলিত হবে সবাই। এ সময় বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় ঘোষণাপত্র পাঠ সহ শপথ নেবেন অংশগ্রহণকারীরা। কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সেই সাথে কিন্তু ঠিক বেলা ৩টা নির্দেশনা আছে, এটা কিন্তু আপনার হলো কেউ কিন্তু আপনার কোনো ধরনের কোনো রাজনীতি দিতে পারবেন না। সেই সাথে আপনার কোনো আমার বন্ধুরা আমার ভাইদেরকে মারতে আছে, এইটা আমি মুসলমান হিসাবে কোনো কারণেই আমি মেনে নিতে পারতেছি না। আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি, আমরা হয়তো গাজী হব, না হয় ওই দেশে যাই আমরা শহীদ হয়ে আমরা শহীদ হব। আমি নরসিংদী বাবুরহাট থেকে এসেছি। কখন আসছেন এখানে? আজকে আমি ৬টা বাজে এসেছি। আমার উদ্দেশ্য হলো যে আমাদের বাংলাদেশ থেকে যাতে একটা শক্ত মেসেজ যায় যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, এবং আমাদের নিয়ত আছে যে আমরা যদি জিহাদের ডাক দেয় আমরা ফিলিস্তিনে যাব ইনশাআল্লাহ। আমরাও একটা প্রতিবাদ করে এই সারা বাংলাদেশের মধ্যে আমরা জানাতে চাই আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের ফটকে জড়ো হচ্ছেন সাধারণ মানুষ। এই নিয়ে আলোচনাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, মানুষের উপস্থিতি কেমন দেখছেন? আজকের কর্মসূচিতে কি কি থাকছে জানাবেন। আমি এখন এই মুহূর্তে কিন্তু আসলে বায়তুল মোকাররমে আছি, এবং সেই বায়তুল মোকাররমে কিন্তু আপনাকে একটু বলে রাখি যে আজকে কিন্তু ঠিক সকাল ৯টা নাগাদ কিন্তু এখানে কর্মসূচি ছিল জামাত ইসলামের, এবং জামাত ইসলামের যিনি জেনারেল সেক্রেটারি রয়েছেন মিয়া গোলাম পরোয়ার, তার নেতৃত্বে এখান থেকে কিন্তু একটা মিছিল আপনার যাবে সোহরাওয়ার্দী উদ্যানে, এমনটি আসলে কথা রয়েছে। এবং সেই উপলক্ষে কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ গণজমায়েত হয়েছে। সেই মিছিল উপলক্ষে এখানে জামাত ইসলামের যারা রাজনৈতিক কর্মী রয়েছে, সেই সাথে তাদের সাথে কিছু সাধারণ জনগণও কিন্তু আসলে যুক্ত হয়েছেন একসাথে। তারা কিন্তু এখান থেকে কিন্তু ঠিক কিছুক্ষণ বাদই রওনা দিবেন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে, এবং সোহরাওয়ার্দী উদ্যানে যে গণজমায়েত আজকে মার্চ ফর গাজা, সেই কর্মসূচি তারা কিন্তু আসলে আপনারা যুক্ত হবেন, এবং সেই সাথে তারা কিন্তু আসলে প্রতিবাদ জানাবেন ইসরায়েলে যে আসলে আপনার ইসরায়েল যে গাজায় যে গণহত্যা চালাচ্ছে, সেই গণহত্যার প্রতিবাদে আসলে তারা আজকে যে মার্চ ফর গাজার যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা আসলে সংহতি জানাবেন। সেই সংহতি জানাতে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু আজকের এই কর্মসূচি কিন্তু খুব আপনার একেবারেই আসলে আপনার বলা যায় যে এবং বৃহৎ একটা কর্মসূচি, এবং বাংলাদেশের বিশ্ববাসীর কাছে আসলে তারা জানাতে চান যে আসলে বাংলাদেশের পুরো সর্বস্তরের জনগণ আসলে এর পক্ষে রয়েছে, এমনটি আসলে কিন্তু আসলে আপনার তারা আজকের এই কর্মসূচির মধ্যে দিয়ে জানাতে চান। এবং সেই সাথে কিন্তু তারা একটা জিনিস আসলে বলতে চান যে এই গাজায় যে আসলে যে নারকীয় গণহত্যা, সেই সাথে শিশু হত্যা এবং নারী হত্যা, এবং সব থেকে আসলে মানবিকতার আসলে কোনো চিহ্নই আসলে সেখানে নেই, এবং সেই মানবিকতা বিরোধীদের যারা আসলে এই সহযোগিতা করছে তাদেরও আসলে আপনার তাদের বিরুদ্ধে আসলে আপনার প্রতিবাদ ঘোষণা করছেন। আজকে চান তারা আসলে এখান থেকে
এই প্রতিবাদ তারা আসলে জানাতে চান, সেই ক্ষেত্রে তারা কিন্তু এখানে জমায়েত হয়েছেন। কিছুক্ষণ বাদে আসলে তারা এখান থেকে কিন্তু আপনার কিছুক্ষণ পরেই রওনা হবেন। মিয়া আজকের এই এখান থেকে যে মিছিলটি আসলে বেরোবে এটি কিন্তু নেতৃত্ব দেবেন জামাতের যিনি জেনারেল সেক্রেটারি রয়েছেন মিয়া গোলাম রহমান, তিনি আসলে এই মিছিলের নেতৃত্ব দেবেন এবং এখান থেকে তারা মিছিল করে তারা কিন্তু আপনার যাবেন ঠিক সোহরাওয়ার্দী উদ্যানে এবং সোহরাওয়ার্দী উদ্যানে যে বেলা ৩টার সময় যে সমাবেশ হবে সেই সমাবেশে আসলে তারা যুক্ত হবেন এবং সেই সমাবেশে তারা যুক্ত হয়ে তারা আসলে এই যে আজকের যে বাংলাদেশের পক্ষ থেকে যে আপনার প্রতিবাদের ভাষা এবং যে প্রতিবাদ জানানো হবে সেই প্রতিবাদে আসলে তারা অংশগ্রহণ করবেন। আমরা কিছুক্ষণ আগে কিন্তু আমরা সোহরাওয়ার্দী উদ্যানে ছিলাম, সেই সোহরাওয়ার্দী উদ্যানকে দেখে আসছি আসলে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে আপনার কোনো রাজনৈতিক পরিচয় ছাড়াই কিন্তু তারা এখানে এসেছেন শুধুমাত্র ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াতে এবং তারা প্রতিবাদ জানাতে। সেই সাথে কিন্তু আপনার আজকে কিন্তু জামাত ইসলামী বাদে আপনার বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু কর্মসূচি রয়েছে, তারাও কিন্তু সবাই এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে গণজমায়েতে অংশ নেবেন এবং এই গণজমায়েত উপলক্ষে কিন্তু আসলে কোনো ধরনের কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক ব্যানার ব্যবহার করতে পারবেন না এবং সেই সাথে কোনো রাজনৈতিক স্লোগান কিন্তু আসলে তারা আপনার ব্যবহার করবেন না, এমনটি আসলে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং যদি একটু বলি যে আসলে আপনাদের এই যে মার্চ ফর গাজার যে আসলে সোহরাওয়ার্দী উদ্যানে আসলে যারা যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আসলে আপনার কয়েকটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং সড়ক পথগুলোর কিন্তু কোন রুট থেকে তারা যাবেন এবং কোন রুট থেকে তারা যাবেন না সেটি কিন্তু দিক নির্দেশনা হয়েছে। সেই দিক নির্দেশনার মধ্যে কিন্তু আপনার বাংলা মোটর হয়ে কিন্তু তারা সোহরাওয়ার্দী উদ্যানে যেতে পারবেন, নীলক্ষেত মোড় হয়ে যেতে পারবেন এবং এখানে বক্সিবাজারে কিন্তু তারা আপনার এই সোহরাওয়ার্দী উদ্যানে তারা প্রবেশ করতে পারবেন এবং এসএসসি পরীক্ষার্থীরা কিন্তু আপনার সব রুটই যেটা যাতায়াত করতে পারবেন এমনকি আসলে তারা কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যে এসএসসি পরীক্ষার্থীদেরও আপনার হলো তাদের যাতে অসুবিধা না হয় সেই কারণে আপনার তাদের কিন্তু তারা কিন্তু রাজধানীর সব পথ থেকে কিন্তু আসলে আপনার তারা কিন্তু সেখান থেকে যেতে পারবেন। এই ছিল আমার কাছে বায়তুল মোকাররম থেকে সর্বশেষ। নিয়াজ, ধন্যবাদ আপনাকে। মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে ইতোমধ্যে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের ফটকে জড়ো হচ্ছেন সাধারণ মানুষ, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। এদিকে গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে শুক্রবার রাজধানীতে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। জুমার নামাজের পর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ করে ইসলামী যুব আন্দোলন সহ সাধারণ মুসল্লিরা। শাহবাগ মোড়ে প্রতিবাদ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। এসব কর্মসূচিতে ইসরায়েলের উপর চাপ বাড়াতে বাংলাদেশ সরকার সহ বিশ্বমহলকে এগিয়ে আসার আহ্বান জানান নেতারা। ফাহিম ইউসুফের রিপোর্ট। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতারা গাজায় গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিতে দেশবাসীকে ইসরায়েলি সব পণ্য বয়কটের আহ্বান জানান। আমরা আমাদের সেই ফিলিস্তিনের ভাইদের প্রতি সংহতি জানিয়েতে রাজপথে নেমেছি, আহ্বান করছি অতি দ্রুত যুদ্ধ বন্ধ করুন, ফিলিস্তিনকে স্বাধীন হিসেবে রাষ্ট্র ঘোষণা করুন। অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য ইসরায়েল এবং মার্কিন যে পণ্য আছে আমরা এই পণ্য বয়কট করব। পরে পুরানা পল্টন এলাকায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ তিসরি ইনসাফ দল এবং জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের পক্ষ থেকেও আলাদা বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ইসরায়েলি গণহত্যা বন্ধে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গণসংহতি আন্দোলন। এ সময় দলটির নেতারা বলেন, ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের নীতির পরিবর্তন প্রয়োজন। যারা সভ্য রাষ্ট্র বলে পরিচিত তারা এসে দাঁড়াচ্ছে, যুদ্ধে তাদেরকে সহযোগিতা করছে। জাতিসংঘ একটা সংঘ হিসাবে, একটা সংস্থা হিসাবে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করছে না। জাতিসংঘের নীতির বদল দরকার। অন্তর্বর্তী সরকারকে ইসরায়েলি গণহত্যা বন্ধে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পরিষ্কার করে আহ্বান করি, জাতিসংঘে এই আওয়াজ তুলুন যাতে করে অবিলম্বে গণহত্যা বন্ধের প্রয়োজনীয় উদ্যোগ জাতিসংঘ গ্রহণ করে। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্ববাসীকে ফিলিস্তিনি মুসলিম জনগণের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান বিক্ষোভকারীরা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।
গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ মানুষ। শুক্রবার উপজেলার গোড়াই ইউনিয়নে এই বিক্ষোভ মিছিল করে ওলামা পরিষদ। জুমা নামাজের পর মসজিদ থেকে বের হওয়া এই বিক্ষোভে অংশ নেন সর্বস্তরের মানুষ। মিছিল শেষে আলেমরা বক্তব্য রাখেন। এ সময় গাজায় দ্রুত গণহত্যা বন্ধে আরব বিশ্ব নেতা ও জাতিসংঘকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। পরে গাজায় শহীদদের জন্য বিশেষ দোয়া করা হয়। এবারে অন্যান্য প্রসঙ্গ। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা থেকে সুপারিশ নিচ্ছে আইন মন্ত্রণালয়। এই সুযোগকে কাজে লাগিয়ে ব্যক্তিগত বিরোধ, জমিজমা, মাদক এমনকি চাকরি জীবনে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে হওয়া মামলাও প্রত্যাহারে দলীয় সুপারিশের হিড়িক পড়েছে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, ব্যক্তিগত মামলা প্রত্যাহারে সুপারিশের কোনো সুযোগ নেই। কাজী সাহেদের প্রতিবেদন। চিকিৎসক নেতা তৌফিকুল ইসলাম মোহাম্মদ বেলালের নামে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। এই ড্যাব নেতার পক্ষ থেকে মামলাটি রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের আবেদন করা হয়েছে। চারঘাট থানায় এক বিএনপি নেতার নামে ইয়াবা চোরাচালানের মামলা হয়, সেটিও প্রত্যাহারের আবেদন জমা পড়েছে। ব্যক্তিগত বিরোধ, জমিজমা এবং মাদকের মামলা রাজনৈতিক হয়রানিমূলক আখ্যা দিয়ে প্রত্যাহারের এমন অনেক আবেদন জমা পড়ছে জেলা প্রশাসকের কাছে। মামলাগুলো প্রত্যাহারে দলের পক্ষ থেকে চাপ বাড়ছে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ওপর। যেগুলি রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানিমূলক, আমরা শুধুমাত্র সেইগুলি সুপারিশ করছি, এর বাইরে কিছু না। আমরা যেগুলো রাজনৈতিক মামলা সেগুলোই শুধু মতামত দিচ্ছি, যেগুলো রাজনৈতিক মামলা হিসাবে প্রত্যাহার করা যাইতে পারে, কিন্তু যেগুলো আমরা দেখছি না অরাজনৈতিক, সেগুলো আমরা কখনোই সাপোর্ট করি না। রাজশাহী জেলা ও মহানগরে এ পর্যন্ত 1300টি মামলাকে হয়রানিমূলক দাবি করে প্রত্যাহারের আবেদন জমা পড়েছে। তবে এসব আবেদন যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন কমিটির সদস্য ও মহানগর পুলিশ কমিশনার। কমিটি যেগুলো মনে করতেছে সেগুলোকে কমিটি সুপারিশ করতেছে। তো আমাদের এখানে যেগুলো আছে এগুলো এখনো প্রক্রিয়া চলমান। এর মধ্যে আমরা বেশ কিছু আদেশ পাইছি মন্ত্রণালয় থেকে, কোর্টে পাঠানো হচ্ছে। আর কিছু এখনো এই কমিটিতে আছে, এখনো যাচাই বাছাই চলছে। তবে বিএনপি ও জামাত নেতাদের অভিযোগ, তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে যেসব মামলা করেছে রহস্যজনক কারণে প্রত্যাহার প্রক্রিয়ায় সেগুলো ঝুলিয়ে রাখা হয়েছে। দুঃখজনক হলো সত্য যে আমাদের এই রাজশাহীর মামলাগুলা এখন পর্যন্ত প্রত্যাহারের ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করছি না। সরকার আসার পরে আমাদের সময় দিয়েছিল যে এতদিনের ভিতরে সমস্ত যেগুলো রাজনৈতিক মামলা আছে তার লিস্ট পাঠাতে। আমরা সেই মামলার লিস্টগুলো আমরা প্রপার চ্যানেলে আমরা পাঠিয়েছি, কিন্তু আমরা যেটা আশা করেছিলাম যে হয়তো দ্রুত এটা নিষ্পত্তি হবে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেরকম যৌক্তিক বা ফলাফল আমরা এখনো পাইনি রাজশাহীতে। গত 15 বছরে রাজশাহীতে বিএনপি জামাত নেতাকর্মীদের নামে 2000-এর বেশি মামলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মাত্র 50টি প্রত্যাহারের সুপারিশ করেছে কমিটি। কাজী সাহেদ, দেশ টিভি, রাজশাহী। গাজীপুরের ধীরাশ্রমের দক্ষিণ খান এলাকায় রাকিব মোল্লা নামে কৃষক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, শুক্রবার রাত 9টার দিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রাকিবকে এলোপাতাড়ি কুপিয়ে স্থানীয় শহীদ হাজির বাড়ির পাশের রাস্তার উপর ফেলে রেখে চলে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা, এলাকায় আধিপত্য বিস্তার এবং ডিশ ও ইন্টারনেটের ব্যবসা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কুষ্টিয়ার বটতৈল এলাকায় বাসের চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল 8টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই জয়দেব জানান, সকালে দুর্বাচারা গ্রাম থেকে এক মোটরসাইকেলে নয়ন, রনি ও মিজানুর কর্মস্থল কিয়াব মেটাল ইন্ডাস্ট্রিজে আসার পথে বটতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগামী গড়াই বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে নয়ন ও রনির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মিজানুরকে চিকিৎসার জন্য কুষ্টিয়ার 250 শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বৈশাখী উৎসবের রঙে রঙিন 3 পার্বত্য জেলা। সকালে নদী, ছড়া, ঝর্ণায় ফুল নিবেদনের মধ্য দিয়ে পাহাড়ে শুরু হয়েছে বৈশাখী উৎসব।
নতুন বছরকে স্বাগত জানাতে এই উৎসবে অংশ নেন চাকমা, মারমা, ত্রিপুরা সহ সব ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়। হানাহানি ভুলে সব সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতি কামনা করা হয়। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। বছর ঘুরে আবারও এলো বৈশাখী। পাহারাজ উৎসবের রঙে রঙিন। চৈত্র মাসের শেষ দুটি দিন এবং বৈশাখ মাসের প্রথম দিন অনুষ্ঠান পালন করে চাকমা, মারমা, ত্রিপুরা সহ 11টি সম্প্রদায়ের মানুষ। পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করতে ভোর থেকেই শুরু হয় আয়োজন। সাঙ্গু নদী। সূর্য ওঠার আগেই নদীর তীরে আসেন শিশু, কিশোর, তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সী নারী পুরুষ। গঙ্গা দেবীর সম্মানে এই নদীতে ফুল নিবেদন করেন বান্দরবানের চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়ের মানুষেরা। ফুল ভাসিয়ে পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরে সবার মঙ্গল কামনা করেন তারা। গতবারের চাইতে এবারে কিন্তু উৎসাহ উদ্দীপনা আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর লোকের সমাগম হয়েছে এবং আমরা সবাই এই দিনটি সবাই অপেক্ষায় থাকি। আমরা ফুল ভাসিয়ে আমাদের পুরোনো বছরকে বিদায় দিয়ে আমরা নতুন বছরকে বরণ করে থাকি। পাহাড়ি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আদিবাসী, পাশাপাশি হচ্ছে বাঙালি ভাই বোনরা, তারাও কিন্তু এই উৎসবে কিন্তু অংশগ্রহণ করতেছে। খাগড়াছড়িতে চাকমা ও ত্রিপুরারা পাহাড় থেকে ফুল সংগ্রহ করে। সেই ফুল দিয়ে সাজানো হয় ঘর। কলা পাতায় ফুল নিয়ে ভাসিয়ে দেয়া হয় নদী, ঝর্ণা ও ছড়ায়। এ সময় পাহাড়ে হানাহানি ভুলে সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতি কামনা করেন অংশগ্রহণকারীরা। আজকে আমাদের ফুল বিজুতে আসলে সকলের মঙ্গল কামনা করা হয়, গঙ্গা দেবীর পূজা করা হয়, এই জন্যই আসলে ফুল দেয়া। এদিকে রাঙামাটিতে চাকমা, ত্রিপুরা ও মারমারা বন থেকে ফুল আর নিমপাতা সংগ্রহ করে। কাপ্তাই হ্রদের জলে ভাসানো হয় ফুল বিজুর ফুল। নতুন বছরের জন্য শুভ কামনা জানিয়ে ও বিশ্ব শান্তি কামনা করে গঙ্গা দেবীর নিকট প্রার্থনা করা হয়। পুরানো বছরে যত গ্লানি আছে সবকিছু যাতে মুছে যায়, আর নতুন বছরকে হচ্ছে আমরা স্বাগত জানাই। ফুলের সঙ্গে ভেসে যাবে পুরনো বছরের দুঃখ বেদনা। নতুন বছর আসবে নতুন আলো নিয়ে, এই প্রত্যাশা সব পাহাড়িদের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। কুমিল্লায় চলছে নববর্ষের শেষ মুহূর্তে প্রস্তুতি। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, নববর্ষকে ঘিরে কি কি আয়োজন করা হচ্ছে জানাবেন। আমরা দেখেছি প্রস্তুতি এবং আপনার প্রস্তুতি চলছে এবং কথা বলার চেষ্টা করবো আসলে কি ধরনের প্রস্তুতি এবং কি ধরনের প্রস্তুতি চলছে আপনাদের। আলহামদুলিল্লাহ, প্রস্তুতি ভালো চলছে এবং কুমিল্লা সিটি কর্পোরেশন ইনশাআল্লাহ বাংলার ঐতিহ্য এইটাকে থেকে শিখবে, থেকে শিখবে, দেখবে। আমরা বাংলার মোটিভ নিয়ে এই বৈশাখী শোভাযাত্রার জন্য প্রস্তুত হচ্ছি, ছেলেমেয়েরা প্রস্তুত হচ্ছে। আশা করি প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা খুব সুন্দরভাবে বাংলা সংস্কৃতি এবং পয়লা বৈশাখটাকে পালন করব এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাংলা সংস্কৃতি কি জানান দিতে। বলছিলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলা সংস্কৃতি বিষয়ে তারা আসলে অবগত করার জন্য এটা করছে, বলার চেষ্টা করব। কি করছো মা তোমরা এখানে? নববর্ষের জন্য কি করছো? কি করছো তোমরা? নববর্ষের জন্য আমরা এদিকে অনেক কিছু বানাচ্ছি। আমরা প্রতি বছরই এদিকে আসি আর আমাদের বানাতে অনেক আনন্দ লাগে। ধন্যবাদ। তুমি? আমি নববর্ষের জন্য অনেক কিছু বানাচ্ছি, আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ। তোমাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি কি তৈরি করছো তোমরা নববর্ষের জন্য? হ্যাঁ, কি কি তৈরি করছো? যেটা বলছেন তারা আসলে কাজ করছেন এবং তারা প্রতি বছরই করে থাকেন।
এই ছিল কুমিল্লার যে সার্বিক অবস্থা সবকিছু বলে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমি দেখেছি আসলে এই জন্য আয়োজন করছেন নববর্ষ যে আনন্দ শোভাযাত্রা তারা তৈরি করছে। তারা বলছেন যে এবার নববর্ষ আনন্দ শোভাযাত্রার খুব ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছে কুমিল্লা জেলা প্রশাসক, সমন্বিত জেলা শিল্পকলা একাডেমি এবং সংস্কৃতি সাথে জড়িত সংস্থান সকলে এই ধরনের উদযাপন করবে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ চৈতি। সুমন, ধন্যবাদ আপনাকে। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সে মিলল 28 বস্তা টাকা, চলছে গণনা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, এখনো পর্যন্ত কত বস্তা টাকা গণনা হয়েছে জানাবেন? জি চৈতি, আসলে আপনারা জানেন যে কিশোরগঞ্জের যে ঐতিহাসিক পাগলা মসজিদ সেটির যে 11টি দান বাক্স কিন্তু প্রতি 3 মাস অন্তর কিন্তু এখানে খোলা হয়। ঠিক এবারও কিন্তু এবার আসলে রমজান মাস থাকার কারণে কিন্তু 1 মাস 12 দিন পর, তারপরে 4 মাস 12 দিন পরে কিন্তু আজকে দান বাক্স 11টি দান বাক্স খোলা হয়েছে। আমরা সকাল থেকেই কিন্তু এই পাগলা মসজিদ যে দান বাক্স খোলার কার্যক্রমের সাথে আসলে আমরা ছিলাম। আমরা আসলে যেটা দেখছি আমার ঠিক পেছনে কিন্তু এখন যে টাকা গণনার যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। আমরা আসলে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি মোট 28 বস্তা টাকা কিন্তু এখন পর্যন্ত গণনা কার্যক্রম যে চলছে। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাংকের বেশ কয়েকজন, এখানে প্রায় 80 জনের মতো যে কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেছেন। এছাড়া এই মাদ্রাসার যে শিক্ষক ছাত্র সহ মোট 400 জনের একটি দল মূলত এখানে যে টাকা গণনার কাজে কিন্তু অংশগ্রহণ করেছেন। আমরা আসলে কথা বলেছিলাম যে আজকে এই মসজিদ কমিটির যে সভাপতি রয়েছেন যে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান, তিনি আসলে যেমনটি জানিয়েছেন যে এই যে টাকাগুলো কিন্তু ইতিমধ্যে এই টাকার যে কার্যক্রম, যে ইসলামিক কমপ্লেক্স নির্মাণের যে কার্যক্রম ইতিমধ্যে কিন্তু হাতে নেওয়া হয়েছে বলে আমরা জানিয়েছেন। এছাড়া এখানে কিন্তু আমরা একটু জানিয়ে রাখি যে এই নগদ অর্থ ছাড়াও কিন্তু এখন বিপুল পরিমাণ যে স্বর্ণ অলংকারও কিন্তু উঠে, যেখানে কিন্তু যে স্বর্ণ অলংকার গুলোর যে গণনা কার্যক্রম সেটি কিন্তু এখানে যে কিশোরগঞ্জের জেলা প্রশাসন রয়েছে, প্রশাসনের সহায়তা কিন্তু চলছে। তো আমরা এখন কিশোরগঞ্জের যে জেলা প্রশাসক রয়েছেন তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন এখনো পর্যন্ত যে টাকা গণনার যে মোট যে এই অঙ্কটি এবং আপনার আমরা যেটি আসলে জানিয়েছি যে 80 কোটি প্রায় 73 লক্ষ টাকার মতো এখনো পর্যন্ত পাগলা মসজিদের ফান্ডে কিন্তু জমা হয়েছে। তো আমরা কিন্তু যেটি আসলে আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখানে কিশোরগঞ্জের যে পাগলা মসজিদের যে এতিমখানা এবং মাদ্রাসার যে শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু এখানে গণনা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। আমরা ঠিক সকাল থেকে কিন্তু আমরা এই কার্যক্রম কিন্তু পরিদর্শনে ছিলাম এবং আছি, এবং আপনাদের কিছু একটু জানিয়ে রাখি গণনা কার্যক্রমের কাজটি কিন্তু চলবে, কিন্তু সন্ধ্যা পর্যন্ত কিন্তু এখানকার যে গণনা কার্যক্রম সেটি কিন্তু চলমান থাকবে। এই যে এখানে এই যে মাদ্রাসার ছোট ছোট যে শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু এই গণনা কার্যক্রম উৎসাহ উদ্দীপনার মাধ্যমে কিন্তু তারা অংশগ্রহণ করেছে। তো সবকিছু মিলিয়ে আসলে এই টাকা গণনার যে কার্যক্রম সেটি কিন্তু একটি উৎসবমুখর পরিবেশের মাধ্যমেই কিন্তু এখানে অনুষ্ঠিত হয়। আমরা আসলে আপনাদেরকে যদি বলি যে টাকা গণনার কার্যক্রম যেটি আমরা আসলে দেখতে পাচ্ছি এটি কিন্তু সন্ধ্যা পর্যন্ত চলবে। তোফায়েল, ধন্যবাদ আপনাকে। কিশোরগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী তোফায়েল আহমেদ। ইউটিউব দেখে আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ চাষ করে বাজিমাত করেছে কুষ্টিয়ার যুবক মনিরুল ইসলাম। মাসে আয় করছেন লক্ষাধিক টাকা। মাস্টার্সে অধ্যয়নরত মনিরুল নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সৃষ্টি করেছেন অন্যদেরও কর্মসংস্থান। তার দেখাদেখি অন্য কৃষকরা ঝুঁকছেন আধুনিক এই কৃষি ব্যবস্থায়। পড়াশোনা শেষ করে চাকরি নয়, ভবিষ্যতে একজন সফল কৃষি উদ্যোক্তা হতে চান মনিরুল ইসলাম। ইরফান রানা ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। হাতের সাহায্যে পেঁয়াজ ফুলের পরাগায়ন করা যুবকের নাম মনিরুল ইসলাম। বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের কবুরহাট গ্রামে। 2016 সালে এসএসসি পাশ করে ইউটিউব দেখে শুরু করেন আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ চাষ।
প্রথমে 16% জমিতে পেঁয়াজ চাষ করে দেখেন লাভের মুখ। এরপর সময়ের সাথে সাথে বাড়ে তার কৃষি জমি ও চাষাবাদ। চলতি মৌসুমেও প্রায় 6 বিঘা জমিতে লালতির কিং জাতের পেঁয়াজের বীজ চাষ করছেন তিনি। এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে ভাবলাম যে কিছু একটা করি, তাই ছোট আকারে একটা পেঁয়াজ একটা জমি নিয়ে প্রথমে পেঁয়াজের একটা ছোট পরিসরে চাষ করতে লাগলাম। দেখলাম যে না, চাষ করে অনেক ডবল লাভবান হওয়া যাচ্ছে। কুষ্টিয়া সরকারি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী মনিরুল ইসলাম আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ চাষ করে প্রতি মাসে আয় করছেন লক্ষাধিক টাকা। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সৃষ্টি করেছেন অন্যদের কর্মসংস্থান। পড়াশোনা শেষ করে ভবিষ্যতে একজন সফল কৃষি উদ্যোক্তা হতে চান তিনি। আমি নিজেও মাসে লাখ টাকা ইনকাম করতেছি, আর আমার বাদেও যে 25টা-20টা ফ্যামিলি যে উৎসাহিত পাচ্ছে আমার জন্য, এই কারণে আমার সবচেয়ে ভিতরটা আসলে অনুপ্রেরণা জাগে। মনিরুলের এই সাফল্যের গল্প এখন মানুষের মুখে মুখে। তাকে দেখে অন্যান্য কৃষকেরাও ঝুঁকছেন আধুনিক এই পেঁয়াজ চাষে। কৃষি চাষের ভিতরে নাইবি আমার এলাকায় খুব একটা জাঁকজমক হয়ে গেছে। এখানে যে 6 বিঘা ভূমি আবাদে কদম হয়েছে, আল্লাহ দিলি পারে 8-10 মন কদম হতে পারে। তরুণ এই উদ্যোক্তা মনিরুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার কথা বলছেন এই কর্মকর্তারা। উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন সময় পরামর্শ নিয়েছেন, তো তারই ধারাবাহিকতায় তিনি এবছর প্রায় 15 বিঘা জমিতে পেঁয়াজ উৎপাদন করেছেন এবং 6 বিঘা জমিতে পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য তিনি করেছেন, যেটা প্রায় অনেক লাভবান একটা ফসল। পেঁয়াজ সংরক্ষণাগার সেটি তাকে আমরা প্রদান করেছি। এছাড়া আমরা মৎস্য ও প্রাণী সম্পদের মাধ্যমে তাকে আমরা বিভিন্ন ধরনের প্রণোদনার ব্যবস্থা করেছি। আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ চাষ করে শুধু মনিরুল নিজেই স্বাবলম্বী হচ্ছেন না, স্বাবলম্বী করে তুলছেন এলাকার অনেক কৃষককেই। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। পহেলা বৈশাখে সামনে রেখে ব্যস্ত পটুয়াখালীর বাউফলের পালপাড়ার মৃৎশিল্পীরা। এখানকার তৈরি মাটির পণ্য ঢাকার আড়ং ছাড়াও দেশের সীমানা পেরিয়ে এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। সাইদ ইব্রাহিমের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। বাংলা বর্ষবরণকে সামনে রেখে নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে পান্তার থালা বাসন, মগ পাখি, জোড়া পুতুল, মিষ্টির পাতিল সহ বিভিন্ন সামগ্রী। পটুয়াখালীর বাউফলের মদনপুরা ইউনিয়নের পালপাড়ার এসব মাটির পণ্য বিখ্যাত প্রায় অর্ধশত বছর ধরে। প্রযুক্তির উৎকর্ষতা আর নকশায় আধুনিকতায় এখন আর শুধু খেলনা নয়, মাটির তৈরি ফুলদানি, ডিনার সেট, কাপ পিরিচ, মগ সহ বিভিন্ন শোপিস তৈরি হচ্ছে, যার বাজার রয়েছে ঢাকা সহ দেশ বিদেশে। এখানকার মৃৎশিল্পের অন্যতম রূপকার ছিলেন রাজেশ্বর পাল। তিনি আজ বেঁচে না থাকলেও তার প্রতিষ্ঠানে তৈরি পণ্য এখন সরবরাহ করা হচ্ছে আড়ংয়ের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে। বৈশাখে পয়লা বৈশাখে খুব অনেক চাহিদা থাকে এবং এটা আমার বাংলাদেশের বাহিরেও এই মাল যায়। যদি ওইভাবে সরকার এটার দিকে নজর দেয় তাইলে দেখা যায় বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। লোক যদি আমার এখন এই পয়লা বৈশাখ উপলক্ষে যা আছে খাটান যাবে, কোনো সমস্যা নেই। বেকার বলতে কিছু নেই, কর্মসংস্থান দিয়ে রাখার মতো ক্যাপাসিটি আছে মৃৎশিল্প। বাউফলের পুরো এলাকার মধ্যে বগা, কনকদিয়া, মদনপুরা ও বিলবিলাস এই 4টা এলাকায় প্রায় 500 পরিবার এই কাজের সাথে জড়িত। সব মিলিয়ে 4 থেকে 5,000 লোকের কর্মসংস্থানের জায়গা এটা। বিলুপ্তির পথে চলে যাওয়া এই শিল্পটি আধুনিক কিছু প্রশিক্ষণের মাধ্যমে নতুন রূপে দাঁড়িয়েছে। এভারেজে 4 থেকে 5,000 লোকের একটা কর্মসংস্থানের জায়গা। আধুনিক মেশিনারি যদি আমাদের হতো তাহলে আমরা এই কাজটাকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারবো বলে আমি মনে করি। আর পটুয়াখালী বিসিকের সহকারী মহাব্যবস্থাপক জানান, লোন কার্যক্রম ছাড়াও ঢাকা থেকে বিভিন্ন ডিজাইন এনে সহায়তা করে থাকেন তারা। তাদের যে পণ্যটা সেটা এখন বিশ্বমানের পণ্য, তাদের পণ্যটাকে আমরা কিভাবে জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেতে পারি সেজন্য তারা আমাদের কাছে যদি আবেদন করে আমরা বিসিক প্রধান কার্যালয়ের মাধ্যমে যে পণ্য হিসেবে এটা স্বীকৃতি পাওয়ার জন্য চেষ্টা চালাবো। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই পণ্যের বাজার আরো বৃদ্ধি সম্ভব বলে মনে করেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।